প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া অজীব, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা এনে নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের এসএসসি গণিতের দেখো টাইপ নাম্বার 10 অর্থাৎ নিয়ম 10 নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওটা দেখলে তোমাদের বাস্তব সংখ্যার টাইপ 10 একেবারে পানি পানি হয়ে যাবে। এই একটা ভিডিও দেখলে তোমাদের টাইপ নাম্বার 10 একেবারে পানি পানি করে ফেলে দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা। তো আজকে আমরা শিখবো, দেখো প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ সংখ্যা। আমাদেরকে তিনটে সংখ্যা দিয়েছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এগুলো অমূলদ সংখ্যা, এগুলো অমূলদ সংখ্যা নয়। তো বেশি কথা না বলে শুরু করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এর আগে আমরা ক্লাস করেছি, বেসিক ক্লাস করেছি এবং টাইপ 9 পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যদি আগেকার ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসবা, বেসিক থেকে শুরু করে 9 পর্যন্ত দেখে আসবা, তাহলে এই ক্লাসটি ভালোভাবে বুঝবা। তো বেশি কথা না বলে শুরু করি। আরেকবার বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এই একটি ক্লাসে তোমাদের টাইপ একেবারে 10 একেবারে পানি পানি করে ফেলে দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আমাদের বলছে যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ সংখ্যা। আমাদের দিছে হচ্ছে √5। আমাদের √5 আমাদের প্রমাণ করতে হবে যে এটা একটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা আমাদের প্রমাণ করার ক্ষেত্রে আমরা আগে জানবো যে অমূলদ সংখ্যা কী এবং মূলদ সংখ্যা কী। দেখো বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার। আমরা জানি বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা হচ্ছে আবার দুই প্রকার, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। পূর্ণাংশ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। আমাদের আগে যদি আমরা প্রমাণ করি যে মূলদ সংখ্যা নয়, তাহলে তো আমরা বুঝে যাব যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা প্রমাণ করব যে এটা মূলদ সংখ্যা নয়, তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো যে এটা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে, মূলদ সংখ্যার ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা থাকতে হবে আর এবং ভগ্নাংশ সংখ্যা থাকতে হবে। তো আমরা এটা প্রমাণ করে দেখব যে এটার ভিতরে পূর্ণ সংখ্যা আছে আর ভগ্নাংশ সংখ্যা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে অমূলদ সংখ্যা, আর যদি থাকে তাহলে বুঝবো এটা মূলদ সংখ্যা। তো আমাদের প্রমাণ করে দেখো, আমরা প্রথমে ধরবো হচ্ছে, ধরি এটা একটা মূলদ সংখ্যা ধরবো, কারণ মূলদ সংখ্যার যেটা রয়েছে মূলদ সংখ্যা আমরা চিনব কিভাবে, এর পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ সংখ্যা থাকবে। আমরা আগে দেখবো প্রমাণ করে যে এর মূলদ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আছে কিনা। যদি না থাকে তখন আমরা এমনিতেই বলতে পারবো যে এটা একটা অমূলদ সংখ্যা। তো চলো আমরা প্রথমে ধরি মূলদ সংখ্যা হচ্ছে, ধরি 5 একটি মূলদ সংখ্যা। ধরি অথবা মনে করি বলে একবার ধরি √5 একটি মূলদ সংখ্যা। দেখো আমরা √5 একটি মূলদ সংখ্যা আমরা ধরছি। এখন আমাদের কি করতে হবে, দেখো √5 এর হালকা নিচে এবং একটু উপরে একটি পূর্ণবর্গ সংখ্যা দরকার। অর্থাৎ আমাদের দেখো, আমরা যদি 2কে স্কোয়ার করি, 2 একটা পূর্ণবর্গ সংখ্যা, দেখো এখানে হবে 4 হবে, আর 3কে যদি স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে 9। দেখো আমাদের এই দুইটা নিলেই হয়ে যাবে, কারণ এটা হচ্ছে দেখো 4 এবং 9 ভিতরেই তো 5 আছে, এর নিচে তো আর কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই, এই দুইটা হলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো আমরা তাহলে কিভাবে লিখতে পারি হচ্ছে 4 √5, তারপর হচ্ছে এখানে হবে হচ্ছে 9। দেখো আমরা এখানে লিখতে পারি কি 9, কারণ আমরা দেখো এখানে বর্গ সংখ্যা নিয়েছি হচ্ছে 5-এর হালকা ছোট এবং 5-এর হালকা বড়। দেখো আমরা যদি 2কে স্কোয়ার করি 4 হয়, এটা হচ্ছে 5-এর ছোট, আর যদি 3কে স্কোয়ার করি তাহলে এটা হচ্ছে 9 হয়, 5-এর হচ্ছে বড়। তার মানে এর মাঝামাঝি সংখ্যায় থাকবে হচ্ছে কি 5। তাহলে আমরা এর মাঝে আমরা লিখতে পারি 5। দেখো 4 এবং 9-এর মাঝে আমরা লিখছি 5। এখন যে আমরা এটাকে রুট করি, দেখো তাহলে √4, এটা হচ্ছে এইদিকে হচ্ছে 5 হচ্ছে বড়, আবার 9 হচ্ছে বড়, অর্থাৎ 4 ছোট, তার চেয়ে একটু 5 বড়, তারপরে হচ্ছে 9 বড়। দেখো এখন আমরা এই √9 এবং √4কে আমরা ভাঙাতে পারি। √4কে আমরা ভাঙালে পাই হচ্ছে 2, আর এটাকে ভাঙাবো না, এইভাবে রাখবো 5 রাখবো, এবং এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে √9কে ভাঙলে এখানে পাই হচ্ছে 3। দেখো এখন আমাদের উত্তর হয়ে গেছে, আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে দেখো 2 এবং 3 এর মাঝে কত থাকবে, দেখো 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা থাকবে? এখানে যে √5 করি তাহলে দেখো 2 দশমিক আসবে, অন্য কিছু আসবে। তার মানে 2 এবং 3 এর মাঝে, দেখো 2 এবং 3 এর মাঝে এর মধ্যে কি কোনো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা আছে? না, দশমিক আসবে, 2.3
3 4 5 6 এগুলো আসবে, কিন্তু 2 এবং 3 এর মধ্যেও কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই। তার মানে কি আমরা বুঝলাম এটা একটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা কি বুঝলাম, এটা একটা পূর্ণ সংখ্যা নয়। তার মানে এটা কি পূর্ণ সংখ্যা নয় পেলাম, সংখ্যা নয়। দেখো আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, এটা মূলদ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু এটা আমার পূর্ণ সংখ্যা হয়নি। তারপর আমাদের এখন নির্ণয় করতে হবে ভগ্নাংশ সংখ্যা হয় কিনা। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, দেখো আমরা তাহলে কি পেলাম, √5 একটি পূর্ণ সংখ্যা নয়, √5 একটি পূর্ণ সংখ্যা নয়, আমাদের পূর্ণ সংখ্যা নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের দেখব ভগ্নাংশ সংখ্যা নয় সেটা প্রমাণ করতে বলছে। দেখো আমরা এখন ধরি √5 একটি ভগ্নাংশ সংখ্যা। দেখো ভগ্নাংশ সংখ্যা হওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত মানতে হয়। দেখো শর্তগুলো কি কি আমরা দেখি। দেখো p/q আকারে ভগ্নাংশ আকারে হতে হবে, p/q আকারে হতে হবে। দেখো আমরা শর্ত যদি লিখি এখানে p/q আকারে প্রকাশ থাকতে হবে। দেখো যদি ভগ্নাংশ সংখ্যা হয়, ভগ্নাংশ সংখ্যা হওয়ার ক্ষেত্রে আমাদের শর্ত আছে p/q আকারে প্রকাশ থাকতে হবে। তারপর দেখো p ও q হতে হবে স্বাভাবিক সংখ্যা, p ও q হতে হবে স্বাভাবিক সংখ্যা, p ও q স্বাভাবিক সংখ্যা হতে হবে। যদি ভগ্নাংশ হতে হয় তাহলে এগুলো শর্ত মেনে নিতে হবে, এবং পরস্পর সহমৌলিক হতে হবে, এবং পরস্পর সহমৌলিক হতে হবে, এবং কিউ এর মান 1-এর থেকে বড় হতে হবে। দেখো এ পর্যন্ত হচ্ছে ভগ্নাংশ হওয়ার শর্ত। যদি কোনো সংখ্যা ভগ্নাংশ হয় তাহলে ভগ্নাংশ হওয়ার শর্তই হচ্ছে p/q আকারে প্রকাশ থাকতে হবে, p ও q হতে হবে স্বাভাবিক সংখ্যা, আর হচ্ছে পরস্পর সহমৌলিক হতে হবে, আর এবং q এর মান হবে হচ্ছে 1 অপেক্ষা বড়। দেখো এখন আমরা দেখব সহমৌলিক কি। দেখো সহমৌলিক হচ্ছে যেটা 1 দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধু 1 দ্বারা ভাগ করা যায়। ধরো এখানে আছে হচ্ছে 3/2, তাহলে দেখো এখানে কি ভাগ যাচ্ছে, এখানেও 1 দ্বারা ভাগ যাবে, নিচেও 1 দ্বারা ভাগ যাবে। কিন্তু এটা দেখো এটা হচ্ছে 4/2, এখানে কিন্তু একবার ভাগ যাবে, এখানে 2 দ্বারা ভাগ যাবে, এখানে যাবে 1 দ্বারা। এই তো এখানে যাচ্ছে ভাগ করা যাচ্ছে, তার মানে এটা সহমৌলিক নয়। কিন্তু যেটা ভাগ করা যায় না সেটা হচ্ছে সহমৌলিক। তাহলে এটা হচ্ছে সহমৌলিক, তার মানে সহমৌলিক হতে হবে। দেখো তাহলে আমরা √5 সমান আমরা লিখতে পারি, দেখো লিখতে পারি √5 লিখতে পারি p/q, অর্থাৎ ভগ্নাংশ যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা √5 আমরা ভগ্নাংশ কিনা আমরা চেক করতে পারি, আমরা √5 q লিখতে পারি। দেখো এটা লেখার পরে এখন আমাদের এগুলো শর্তগুলো লিখবা যে ভগ্নাংশ হওয়ার ক্ষেত্রে কি কি আমাদের প্রয়োজন। তারপরে দেখো আমরা কি করব, উভয় পক্ষে আমরা একটু বর্গ করব। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এই 5কে বর্গ করলে হয় √5², আর এই পাশে যদি আমরা বর্গ করি তাহলে এই পাশে হয় 5p² হয়। দেখো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হয় হচ্ছে এখানে রুট উঠে যায় এবং স্কোয়ার উঠে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 5 থাকে, আর এই পাশে থাকে হচ্ছে p²/q²। দেখো এখন যদি আমরা উভয় পাশে যদি q² দ্বারা গুণ দিই একটা, তাহলে কি আসে দেখো আমরা এখানে লিখি, দেখো এখানে এই পাশে আসে হচ্ছে 5, এর সাথে গুণ দিতে হবে q, একটা q যদি গুণ দেই তাহলে এই পাশে আবার গুণ দেব p² ইন্টু হচ্ছে q। দেখো যদি আমরা ওই পাশে q দ্বারা গুণ করি তাহলে এখানে দেখো একটা q আছে, এখানে দুইটা আছে, তার মানে এখানে থাকবে একটা q, একটা কাটাকাটি যাবে। তাহলে এই পাশে আমরা মান পেলাম হচ্ছে, এই পাশে মান পেলাম হচ্ছে 5q। দেখো এই পাশে মান পেলাম হচ্ছে 5q, আর এই পাশে আমরা মান পেলাম হচ্ছে
পি স্কোয়ার, আর এটা যেহেতু একটা কাটা হয়েছে তার মানে একটা আছে, পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। দেখো এখন আমাদের হয়ে গেছে। দেখো এখন যদি আমরা দেখি যে 5 একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর কিউ এর মানও কী হতে হবে, স্বাভাবিক হতে হবে। কিউ এর মান হচ্ছে স্বাভাবিক হতে হবে। তার যদি স্বাভাবিক যদি সংখ্যা হয় মানে 1 2 3 4 এগুলো হবে। যদি কিউ এর মান যদি 1 2 যেটাই বসাও না কেন পূর্ণ সংখ্যা হবে। ধরো এখানে 5 এর সাথে আছে হচ্ছে কিউ এর মান যদি আমরা 5 ইন্টু যদি আমরা 2 দিই, দেখো 5 ইন্টু যদি আমরা 2 দিই তাহলে হয় হচ্ছে 10, 10ও হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি 5 এর মান 3 দেই তাহলে 3 5 15, অর্থাৎ যেটাই দেই আমাদের পূর্ণ সংখ্যায় আসে। তাহলে আমরা এই পাশে আমরা এটা পেলাম হচ্ছে পূর্ণ সংখ্যা পেলাম। দেখো এই পাশে আমরা পেলাম হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এই পাশেরটা দেখো এটা কিন্তু ভগ্নাংশ রয়ে গেছে, এটা কিন্তু ভগ্নাংশ রয়ে গেছে। তার মানে আমরা কি বুঝলাম, পূর্ণ সংখ্যা ইকুয়াল টু ভগ্নাংশ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা হবে না। আমাদের এই পাশেও পূর্ণ সংখ্যা থাকতে হতো, এই পাশেও পূর্ণ সংখ্যা থাকতে হতো। তাহলে এটা কিন্তু মিলল না, দুটা কিন্তু সমান হলো না। তার মানে 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই কিউ, অর্থাৎ পূর্ণ সংখ্যা সমান নয় হচ্ছে, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মানে কি আমাদের মিলল না। তাহলে আমাদের এখন নিচে লিখতে হবে, দেখো আমরা এখানে লিখি, আমাদের লিখতে হবে স্পষ্টত, এখানে লিখতে হবে অতএব, দেখো এখানে লিখতে হবে অতএব স্পষ্টত স্পষ্টত 2q অর্থাৎ 5q একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পাইছি, পূর্ণ সংখ্যা। কিন্তু 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 পি স্কোয়ার এটাতে কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তার মানে পি স্কোয়ার ডিভাইড বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয়। তার মানে আমাদের এটা কিন্তু মিলেনি। তাহলে আমরা বলতে পারি, দেখো অতএব এটা হচ্ছে মিলেনি, তাই আমাদের বলতে পারি √5 একটি অমূলদ সংখ্যা। দেখো আমাদের পূর্ণ সংখ্যাও আমাদের মিলেনি, এটা ভগ্নাংশও আমাদের মিলেনি। এটা কিন্তু এই পাশে পূর্ণ সংখ্যা আছে, এই পাশে হচ্ছে ভগ্নাংশ আছে, অর্থাৎ আমাদের এই পাশেও ভগ্নাংশ থাকতে হতো, এই পাশেও ভগ্নাংশ থাকতে হতো, তাহলে আমাদের মিলতো। তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যাও নয়, ভগ্নাংশ সংখ্যাও নয়। তার মানে আমরা প্রমাণ করলাম এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অতএব আমরা লিখব, দেখো অতএব √5 ইকুয়াল হলো অমূলদ সংখ্যা। দেখো যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কখনো মিলল না, তার মানে আমরা বলতে পারি অতএব √5q কখনো p/q আকারে প্রকাশ করা যাবে না অথবা যায় না। দেখো 5q আমাদের p/q আকারে প্রকাশ করা যাবে না, কারণ এটা আমরা সমান হয়নি। তাহলে আমরা বুঝলাম 5q কখনো p/q আকারে প্রকাশ করা যায়নি। দেখো আমরা আরেকটা নিয়মে করতে পারি, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। দেখো √5কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে। দেখো √5 যদি আমরা ক্যালকুলেশন করি, √5 আমরা এখানে ক্যালকুলেশন করি, দেখো √5 ইকুয়াল টু √5 যদি ক্যালকুলেটারে করি তাহলে কত আসে, √5 ইকুয়াল টু এর মান আসে হচ্ছে 2.23667, অর্থাৎ অসংখ্য মান আসতেছে। এটা দেখলেও আমরা বুঝতে পারি যে এটা একটা অমূলদ সংখ্যা। তার মানে আমরা এটার ভাবেও প্রমাণ করতে পারি এবং এটাও দেখাতে পারি যে আমরা √5 আমরা মান পাই হচ্ছে অসীমিত, অর্থাৎ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ মানে চলতেই আছে। এইভাবে কথাই লিখবা যে আমরা যদি √5 ক্যালকুলেশন করি তাহলে এর মান আমরা দেখি চলতেই আছে অসীম পর্যন্ত, তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যার শর্ত মেনে চলে, তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো আমরা পরেরটা করি। দেখো একইভাবে আমরা √7টা করবো। এবার √7 আমরা কি করব, আমরা ধরবো প্রথমে √7 ধরি। √7 একটি কি মূলদ সংখ্যা, ধরি √7 একটি মূলদ সংখ্যা,
একেবারে সেম নিয়মে দেখো ধরব প্রথমে যে √7 একটি মূলদ সংখ্যা, তারপরে আমাদের কি করব, আমাদের চেক করতে হবে আগে পূর্ণ সংখ্যা কিনা, তারপর আমাদের দেখব এটা ভগ্নাংশ সংখ্যা কিনা। দেখো √7 ক্ষেত্রে আমাদের এমন একটা সংখ্যা নেব যেটা 7 চেয়ে হালকা ছোট এবং হালকা বড়। তাহলে √7 আমরা দেখি নিয়ে দেখো, আমরা যদি 2কে স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 4 হয়, তাহলে 3কে স্কোয়ার করলে হয় হচ্ছে 9 হয়। দেখো আমরা এই 4 এবং 9-এর ভিতরে আমরা নিতে পারি। দেখো 4 এবং আমরা 9-এর ভিতরে আমাদের 7 পাওয়া যায়, তার মানে 4-এর থেকে বড় 7 আর 9-এর থেকে ছোট আমাদের 7, তার মানে আমাদের 4 এবং 9-ই নিতে পারি। দেখো তাহলে আমরা কি বলতে পারি যে √4, দেখো আমরা বলতে পারি যে 4-এর থেকে বড় হচ্ছে 7 আর 9-এর থেকে ছোট হচ্ছে 7, আমরা বলতে পারি। তাহলে আমরা যদি এখানে রুট দেই, দেখো তাহলে এখানে রুট দিলাম √4, তারপরে √4-এর থেকে আমাদের 7 বড়, তারপরে আমরা দিলাম হচ্ছে √9। দেখো তাহলে আমাদের এটার মান পেলাম হচ্ছে √4-এর মান হচ্ছে এখানে পেলাম হচ্ছে 2, তারপরে হচ্ছে এখানে √7 থাকলো, তারপর হচ্ছে এখানে থাকলো হচ্ছে √9 করলে এখানে পাবো হচ্ছে 3। তাহলে এখানে পাবো হচ্ছে দেখো 2 এবং 3 এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? 2 এবং 3-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই, তার মানে এটা কি হবে, পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা বুঝবো অতএব √7 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, এভাবে প্রমাণ করবা। তারপরে আমরা কি করব দেখব, এখন যে ভগ্নাংশ সংখ্যা নয় এভাবে আমরা প্রমাণ করব। দেখো এখন আমরা প্রমাণ করব ধরি, এখন দেখব ধরি √7 একটি ভগ্নাংশ সংখ্যা, আমাদের পূর্ণ সংখ্যা হয়নি কিন্তু আমরা গুণ দিলাম। তাহলে আমরা এখানে লিখে রাখি √7 পূর্ণ সংখ্যা 9, আমরা এটা কিন্তু পাইছি। এখন আমরা ভগ্নাংশ সংখ্যা কিনা সেটা প্রমাণ করব। দেখো √7 একটি ভগ্নাংশ সংখ্যা ধরি, এটা ভগ্নাংশ সংখ্যা আমরা ধরব, ভগ্নাংশ সংখ্যা। তারপর আমাদের কি করব, দেখো ভগ্নাংশ সংখ্যার আমাদের শর্ত লিখতে হবে। কি কি শর্ত প্রকাশ করে, p/q আকারে প্রকাশ করতে হবে, প্রকাশ করা যেতে হবে, p/q আকারে প্রকাশ করতে হবে। তারপরে p ও q স্বাভাবিক সংখ্যা হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে। এগুলো তোমরা লিখে নিবা, তাহলে পরীক্ষায় মার্কস বেশি দেবে, সংখ্যা হবে। তারপরে দেখো কিউ এর মান হচ্ছে 1 থেকে বড় হতে হবে এবং এগুলো পরস্পর সহমৌলিক হতে হবে, পরস্পর সহমৌলিক হতে হবে, ওই একই নিয়মই দেখো সহমৌলিক হতে হবে। দেখো এখন আমরা যদি লিখি যে √7 একটি ভগ্নাংশ সংখ্যা কিনা সেটা আমরা প্রমাণ করব, তাহলে আমরা √7 লিখতে পারি p/q। দেখো এখন যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে কি হবে, √7 স্কোয়ার হবে আর হচ্ছে এদিকে p স্কোয়ার / q স্কোয়ার, তাহলে এখানে হবে হচ্ছে 7 হচ্ছে p স্কোয়ার। এখানে উভয় পক্ষে আমরা এই লাইনে আমরা ইয়ে করব, তারপরে এই পাশে আমরা ক্যালকুলেশন করব, কিউ স্কোয়ার আসবে, তারপরে আমরা উভয় পাশে কী দিব, কিউ দ্বারা আমাদের গুণ করব। তাহলে কিউ দ্বারা গুণ করলে এই পাশে আসে হচ্ছে 7q হচ্ছে এই পাশে হয় হচ্ছে p স্কোয়ার ইন্টু হচ্ছে কিউ, আর এখানে নিচে থাকে কিউ স্কোয়ার। এখন একটা কিউ স্কোয়ার এই একটা কিউ স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে শুধু কিউ থাকে। তাহলে আমরা উত্তর কি পেলাম, 7q হচ্ছে p স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কিউ। দেখো আমরা কিন্তু ওই আগেকার মতনই আমরা পেলাম হচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পেলাম, অর্থাৎ 7-এর সাথে তুমি যেটাই দাও না কেন গুণ করলে আমাদের পূর্ণ সংখ্যা হবে, তার মানে এটা আমাদের পূর্ণ সংখ্যা আর এটা কিন্তু ভগ্নাংশই রয়ে গেছে। দেখো তাহলে পূর্ণ সংখ্যা কি ভগ্নাংশ সংখ্যা হবে, তার মানে এটা কিন্তু আমাদের মিলেনি। তাহলে না মিললে কি, এটা হচ্ছে মিলেনি, তার মানে আমরা লিখতে পারি, দেখো আমরা স্পষ্টত লিখবো, আমরা এখানে দেখো এখানে লিখব স্পষ্টত 2 অর্থাৎ
7 কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু 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 পি স্কোয়ার ডিভাইড বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে একটা যে পূর্ণ সংখ্যা হয় একটা যে পূর্ণ সংখ্যা হয়, তাহলে কি মিললো? এটা কিন্তু মিললো না, দুইটা সমান হতে হবে, তাহলে আমাদের ভগ্নাংশ সংখ্যা হতো। তাহলে একটা পূর্ণ সংখ্যা আছে একটা ভগ্নাংশ, তাহলে এটা কিন্তু মেলেনি। তার মানে আমরা বলতে পারি অতএব 7 কিউকে, দেখো আমরা যদি লিখি অতএব 7 কিউকে, এটা লিখবো লাস্টে, অতএব 7 কিউকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে যেহেতু যায় না, তাহলে সেটা একটা কি অমূলদ সংখ্যা প্রমাণিত। দেখো আবার যদি আমরা ক্যালকুলেশন করি আর একটা নিয়মে, তাহলে √7 যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে কত আসে? দেখো √7 যদি মান আমরা ক্যালকুলেটারে করি তাহলে আসবে কত দেখি একবার, দাঁড়াও। তাহলে আমরা যদি √7 মান যদি আমরা ক্যালকুলেটার হিসেব করি তাহলে আসে √7 ইকুয়াল টু হচ্ছে 2.645751, অর্থাৎ চলতে আছে। তার মানে যদি যেটা চলতে থাকবে অসীম পর্যন্ত সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা জানি আগে থেকেই যেটা অসীম পর্যন্ত চলতে থাকবে অনাবৃত সংখ্যা সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা এটাও প্রমাণ করে বলতে পারো যে আমরা ক্যালকুলেশন করে পাই এটা হচ্ছে অসীম অনাবৃত, তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এবং এই নিয়মেও করতে পারো। যদি তোমাদেরকে এভাবে প্রমাণ করতে বলে এভাবে করবা, এবং এই নিয়মে তোমরা করবে। যদি প্রমাণ করতে বলে তাহলে এই নিয়মে করবে, বুঝছো? তারপরে দেখো আমরা গ নাম্বারটা করি। গ নাম্বারটা আছে হচ্ছে √10 আছে। দেখো √10 আমরা লিখি, √10 লিখি। দেখো √10 আমাদেরকে প্রকাশ করতে বলছে যে এটা অমূলদ না অমূলদ। আমরা ধরবো, প্রথমে ধরি √10 একটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা ধরবো। প্রথমে ধরবো মূলদ সংখ্যা √10 একটি মূলদ সংখ্যা। ধরার পরে দেখো এখন আমাদের কি করতে হবে, এটা মূলদ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এমন একটা পূর্ণবর্গ সংখ্যা নিব যেটা হচ্ছে 10-এর হালকা বড়, 10-এর সাধারণ মানে 10-এর সামান্য বড়, 10-এর সামান্য ছোট, সেই দুইটা আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে আমরা যদি দেখো 3² যদি করি, 3² ইকুয়াল টু হচ্ছে 9 হয়, আর 4² ইকুয়াল টু হয় হচ্ছে 4² ইকুয়াল টু 16 হয়। তার মানে আমাদের 10 এবং 16-র মধ্যেই আছে হচ্ছে 9 এবং 16-এর মধ্যে আছে 10। তার মানে আমাদের 3² এবং 4² এই দুইটা নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি 9 এর থেকে বড় হচ্ছে √10, আবার তার 16-র থেকে আবার ছোট আমাদের লিখতে পারি 10। তাহলে আমরা এখন এগুলোকে রুট করি। দেখো √9 থেকে যদি 10 বড় হয়, তারপরে 16 থেকে √16 থেকে এখন 10 হচ্ছে ছোট। দেখো এখন যদি আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 3 আর এখানে আসে হচ্ছে 10, এটা আমরা ক্যালকুলেশন করবো, এইভাবে রেখে দেবো। তারপরে এখানে আসছে হচ্ছে 16 থেকে বড়, √16 হচ্ছে ইকুয়াল টু 4। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে 3 এবং 4-এর মাঝে কোনো কি পূর্ণ সংখ্যা আছে কিনা। আমরা লিখি 1 2 3 4 5। দেখো 3 এবং 4-এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। এটা যদি √10 করি তাহলে এটা দশমিক মান আসবে, তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। আমরা কি পেলাম? পূর্ণ সংখ্যা নয়। যেহেতু আমাদের এটা দশমিক মান আসবে, তার মানে এটা পেলাম হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা লিখতে পারি √10 ইকুয়াল টু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। তারপরে আমাদের কি করতে হবে, ভগ্নাংশ সংখ্যা আনতে হবে। ভগ্নাংশ সংখ্যা কিনা সেটা প্রমাণ করতে বলছে। দেখো এটা আমরা পূর্ণ সংখ্যা নয় সেটা প্রমাণ করলাম, এবার আমরা ভগ্নাংশ সংখ্যা কিনা সেটা প্রমাণ করব। এখন আমরা ধরি √10 ভগ্নাংশ সংখ্যা। আমাকে যে কোনো সংখ্যায় দেখ, তোমরা একই নিয়মেই করবা। ভগ্নাংশ সংখ্যা
তো ভগ্নাংশের সংখ্যা হওয়ার ক্ষেত্রে আমাদের কয়টা শর্ত মানতে হয় দেখো, পি বাই কিউ আকারে থাকতে হবে। আমরা এগুলা লিখব, পি বাই কিউ আকারে আকারে প্রকাশ থাকতে হবে, প্রকাশ থাকতে হবে, প্রকাশ থাকতে হবে। তারপরে কি বলছে, পি ও কিউ স্বাভাবিক সংখ্যা হতে হবে, পি ও কিউ স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা হতে হবে। এগুলো তোমরা লিখে নিবা, প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রে এগুলো লেখা লাগবে। স্বাভাবিক সংখ্যা হবে, তারপরে সমমৌলিক, পরস্পর 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 সহমৌলিক সহমৌলিক, এবং কিউ এর মান হচ্ছে 1-এর থেকে বড় হতে হবে। এ পর্যন্ত হচ্ছে ভগ্নাংশ হওয়ার জন্য শর্ত। তাহলে আমরা এখন লিখতে পারি √10 = পি বাই কিউ। আমাদের ভগ্নাংশ হয় কিনা আমরা দেখব। তারপর আমরা কি করব, একই নিয়মে দেখো আমরা এখানে প্রথমে বর্গ করব, তারপরে এই পাশেও তাহলে বর্গ করব। দেখো তাহলে এখানে কত হয়, এখানে আসে হচ্ছে 10 হয়, এখানে রুট এবং স্কোয়ার কেটে যায়। তারপরে দেখো এখানে আয় হচ্ছে পি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কিউ স্কোয়ার। তারপর আমরা উভয় পক্ষে কী করব, কিউ দ্বারা আমাদের গুণ করব। তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 10 কিউ = এই পাশে হচ্ছে পি স্কোয়ার ইন্টু হচ্ছে কিউ, আর নিচে আসে হচ্ছে কিউ স্কোয়ার। দেখো এখন আমাদের একটা কিউ, এখান থেকে একটা কিউ কেটে গেলে নিচে থাকে হচ্ছে শুধু কিউ। তাহলে উপরে আমরা কি পেলাম, পি স্কোয়ার, নিচে হচ্ছে কিউ। তাহলে আমরা লিখি এখানে দেখো 10 কিউ = হচ্ছে নিচে পেলাম হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কিউ পেলাম। দেখো এটা হচ্ছে 10-এর সাথে তুমি এই কিউ এর মান যেটাই দাও না কেন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। 10 একটা পূর্ণ সংখ্যা, এবং 10-এর সাথে যদি কিউ এর মান 1 দাও তাহলে 10-কে 10, 10 মান যদি 2 দাও তাহলে কিউ এর মান যদি 2 দাও 10 দুগুণে 20 হয়। তার মানে যেটাই দাও এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে। আর কিন্তু এটা কিন্তু আমাদের সহমৌলিক রয়ে গেল, এটা কিন্তু আমাদের ভগ্নাংশ রয়ে গেল। তার মানে কি, পূর্ণ সংখ্যা নট ইকুয়াল টু ভগ্নাংশ, মানে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটাকে মিলল না, তাহলে নট ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে যেহেতু আমাদের মিলল না, তাহলে আমাদের বলতে পারি, দেখো এখানে লিখবো হচ্ছে স্পষ্টত 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 আমরা লিখব, স্পষ্টত আমরা লিখব হচ্ছে 2q একটি পূর্ণ সংখ্যা। 2q কেন লিখি, দেখো এখানে 10q হবে, 10q একটি পূর্ণ সংখ্যা। এই 10q একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কিউ পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব দেখো এখানে লেখা আছে, অতএব আমরা কি লিখতে পারি, 10 কিউকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেহেতু আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তার মানে ভগ্নাংশ সংখ্যা নয়, তার মানে এটা কি অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমার জন্য একটা বাড়ির কাজ দিলাম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা √19 তোমরা এটা কমেন্ট করবা, √19 এটা অমূলদ তোমরা প্রমাণ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো ভিডিওটা বড় হয় কিসের জন্য জানো, আমি কি অন্য কি আজে বাজে কথা বলি? আমি কিন্তু পড়ার কথাই বলতেই কিন্তু এই সময় এতগুলো চলে যায়। আমি কিন্তু আজে বাজে কোনো কথা বলি না। আজে বাজে কথা বলতে দেখো আমি তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলতেই এখানে 1-2 মিনিট চলে যেতে পারে, কিন্তু বাকি সব মিনিট কিন্তু আমি তোমাদের পড়ার কথাই বলি। তো মনোযোগ সহকারে দেখবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবা। এভাবে তোমাদের পুরো গণিত বইয়ের সকল অধ্যায়, সকল টপিক, সকল টাইপ একেবারে শেষ করে ফেল দেবো, পানি করে ফেল দেবো। তো আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আমরা টাইপ 11 নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।